কারা রেস্টুরেন্ট বিজনেসে আসতে পারে, রেস্টুরেন্ট বিজনেসে এলে কতদিন টাইম বা ধৈর্য কতটা রাখতে হবে, আর মোটামুটি সাকসেস পেতে গেলে কোন কোন দিকে নজর রাখা দরকার? কঠিন প্রশ্ন। তো প্রথমে হচ্ছে তুমি যে একটা ব্র্যান্ড তৈরি করেছো, এই ব্র্যান্ড দাঁড় করাতে গেলে কি কি স্বপ্ন, কি কি স্ট্র্যাটেজি, কতটা ধৈর্য লেগেছে, এবং এই নিউ জেনারেশনকে তুমি কি বলবে? দেখো, এটা তো যার যার ব্যক্তিগত মতামত। আমি যেটা নাকি করেছি সেটা আমি বলতে পারি। যেটা এবার আরেকটা বিষয় আসছি, সেটা হচ্ছে যে তোমরা এমন একটা বিজনেসে আছো যে বিজনেসে 2 বছরের মধ্যে 95 to 96% মানুষ ব্যবসা বন্ধ করে পালিয়ে যায়। রেস্টুরেন্ট বিজনেস দেখলে মনে হয় খুব সহজ, দেখলে মনে হয় যে এই তো খাবার রান্না করব, দিয়ে দেবো, কিন্তু এর পিছনে অনেক বিজ্ঞান, অনেক ক্যালকুলেশন, ফুড কস্টিং থেকে শুরু করে, সেট আপ কস্টিং থেকে শুরু করে, মার্কেটিং থেকে শুরু করে, প্রেজেন্টেশন অবধি একটা লম্বা প্রসেস রয়েছে। তো কেন এই বিজনেসটা তোমার মনে হয় যে এতটা শক্ত, যে 90 to 95% মানুষ ব্যর্থ হয়ে পিছিয়ে আসে? আর কেন ওই 5%-এর ব্র্যাকেটে আমার মানে তুমি মনে করো যে তোমরা পড়লে, যেখানে তারা সাস্টেন করলো, বড় হলো এবং আরো এক্সপ্যান্ড করছে? 95% যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে একটাই, তারা বিজনেসটা করছে শখে। শখে যদি বিজনেস করে সেই বিজনেস হবে না। লোকের কাছে বলতে ভালো লাগে আমার একটা ক্যাফে আছে, আমার একটা রেস্টুরেন্ট আছে, একটা গ্ল্যামারাস ব্যাপার। তো ওইটা করলে কোনোদিন রেস্টুরেন্ট হবে না। তোমাকে জানতে হবে যে, প্রথম কথা যে বললাম, তোমাকে ফুডি হতে হবে প্রথম। তুমি যদি খাওয়ার টেস্ট জানো, খাবারটা বোঝো, তাহলেই কিন্তু তুমি একটা রেস্টুরেন্ট করতে পারবে। কারণ একটা শেফ নিয়ে আসলে তুমি কিন্তু বুঝতে পারবে না অ্যাকচুয়ালি এটা টেস্ট কী। সুতরাং সেই নলেজটা তোমার থাকা দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার লোকেশন চয়েস, তুমি কোন জায়গাটা তুমি লোকেশনটা নিচ্ছ, এবং তোমার ফুড কস্ট কী হবে সেই জিনিসগুলো জানা দরকার। এলোপাথারি আমি একটা জায়গা দেখে একটা রেস্টুরেন্ট খুলে দিলাম, ক্যাফে খুলে দিলাম, ফুড কস্ট বুঝলাম না, পাশের দোকানে রেস্টুরেন্টের মেনু নিয়ে এসে আমি ছাপিয়ে দিয়ে আমি একটা রেট বানিয়ে করে দিলাম, সেটা হবে না। ওই করলে হবে না, ওর তোমাকে এসওপি আলাদা, তোমার এসওপি আলাদা। সম্পূর্ণ আলাদা। এবার 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 তুমি আমাকে একটা কথা বলো, যে বহু ছেলে মেয়ে এখন ভাবছে যে আমি একটা মানে ক্লাউড কিচেন বা বাড়ি থেকে রান্না বান্না করে, মানে এই যে রেস্টুরেন্ট তুমি বললে যে একটা, মানে একটা খুব সুন্দর একটা গ্ল্যামারাস বিজনেস, বহু ছেলে মেয়ে ভাবছে যে আমি একটা বাড়ি থেকে রেস্টুরেন্ট করব, মানে বাড়ি থেকে খাবার দাবার রান্না করব এবং অনলাইনে ইত্যাদি ইত্যাদি করব। কারা রেস্টুরেন্ট বিজনেসে আসতে পারে, রেস্টুরেন্ট বিজনেসে এলে কতদিন টাইম বা ধৈর্য কতটা রাখতে হবে, আর মোটামুটি সাকসেস পেতে গেলে কোন কোন দিকে নজর রাখা দরকার? কঠিন প্রশ্ন। তো প্রথমে হচ্ছে, তুমি কি ব্যবসা করতে চাইছো সেটা তোমাকে মাথায় রাখতে হবে, যে আমি এই বিজনেসটা করতে চাইছি। সেই ব্যবসা নিয়ে তোমাকে একটু লেখাপড়া করতে হবে, জানতে হবে। তা তুমি যদি সেটা লেখাপড়া না করো, তুমি সেই ব্যবসাটার জন্য উপযুক্ত নও, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে, ক্লাউড বিজনেস করো আর যেটাই করো, সেটা কিন্তু ফুল টাইমার হতে হবে। তুমি শখে শনিবার রোববার দিন বিজনেস করলে, বাকি দিন তুমি অন্য কাজ করলে, তাহলে কিন্তু তুমি সেটা পারবে না। তোমাকে জানতে হবে তোমার রেসিপিগুলো কী আছে। ক্লাউড কিচেনে তোমাকে ইনভলভ হতে হবে। একটা শেফ হয়তো তুমি রাখতে পারো, বা নিজেও তুমি যদি রান্না করো, নিজে রান্না করতে পারলে ক্লাউড কিচেনে ওর থেকে ভালো কিছু হয় না, তুমি যদি রান্না জেনে থাকো। তবে গ্যারেন্টি ওই ক্লাউড কিচেন দাঁড়াবে যদি তুমি নিজে ইনভলভ হও এবং নিজে যদি তুমি রান্না করতে পারো। কারণ এরকম অনেক ক্লাউড কিচেন আছে। ক্লাউড কিচেনের থেকে এখন নতুন একটা বেরিয়েছে, সাপার ক্লাব। ঠিক আছে, তুমি শনিবার রবিবার করে এরকম তুমি নিজে মেনু একটা করলে, মেনু করে তুমি লোকজনকে ডাকলে, ডেকে তুমি ওখানে খাওয়ালে, গান পরিবেশন করলে, আরও তুমি অনেক কিছু অ্যাক্টিভিটিস করতে পারো। এগুলো আজকালকার দিনে চলছে এবং সুপার ডুপার হিট। ব্যাঙ্গালোরে তো আমি তো, যেহেতু আমাদের আউটলেট হয়েছে, আমি এরকম দেখেছি কয়েকটা সাপার ক্লাব রোমিয়ে চলছে। শুধু শনিবার শুধু রবিবার? শনিবার রবিবার করে করছে, মানে অভাবনীয় রেসপন্স। আমি জানি না কলকাতাতে এরম কতটা হয়েছে আমার না। মাথায় এসেছিল, বাট সময়ের অভাবে আমি হ্যাঁ, করিনি। না, যাদের সময় আছে তারা যদি এটা করে,
সাকসেস হবেই, কারণ লোকে সবসময় নতুনত্ব চায়, একঘেয়েমি জিনিস চলে না এগুলো। এইগুলো আবার সাকসেস পেতে গেলে লোকেশনটাও খুব ইম্পর্টেন্ট। মানে কেউ যদি মনে করলো যে আমি গিয়ে মানে টায়ার টুর কোনো একটা ডিস্ট্রিক্টের সিটিতে গিয়ে আমি এটা করব, তার সাকসেস রেট কিন্তু কম হবে। রাদার দেন তুমি যে বিজনেসটা বলছো এটা হয়তো বালিগঞ্জ, নিউ আলিপুর বা বেস্ট হচ্ছে নিউ টাউন বা সল্টলেক সেক্টর 5-এ তুমি যতটা যেখানে successful করবে হবে। তোমার পার্কিংটা দরকার, ঠিক আছে, কারণ অনেক দূর দূর থেকে সাপোর্ট আর অনেক দূর থেকে লোক কর্পোরেটের যায়। এমপ্লয়ি দরকার, যেখানে মোটামুটি কর্পোরেটে কাজ করে এই হ্যাঁ, মানুষরা থাকবে, হ্যাঁ, এবং যাদের যারা শনিবার রোববার ছুটিটা থাকে। শনিবার রবিবার ছুটি থাকবে, খাওয়া দাওয়ার সাথে গান বাজনাটাও হবে, এই জিনিসটা ওরা পছন্দ যারা করে, যাদের এনজয় করতে চায়। যাদের হ্যাঁ, হেকটিক শিডিউল, হ্যাঁ, তারাই তো এনজয় করতে একদম আসবে। একদম একদম So, এই জিনিসটা হলে হবে। এইটার সাথে আমি তোমাকে আরেকটা জিনিসও জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে মানে ধরো রেস্টুরেন্ট বিজনেস, সেখানে গিয়ে এখন অনেকে এই ভরসাতে রেস্টুরেন্ট খুলে ফেলে, আরে ও তো অনলাইন আছে, আমি আর কোম্পানি দুটোর নাম নিচ্ছি না। গোটা ভারতবর্ষ জুড়ে একটা সমস্যা চলছে যে যে পরিমাণের কমিশন এই কোম্পানিগুলো কেটে নেয়, সেখানে হয়তো অনেক ছোট ছোট ব্র্যান্ডগুলো যারা শুরু করছে, আমি তোমাদের মতো ব্র্যান্ডগুলোর কথা বলছি না যাদের মানে অন্য রকম টাই আপ থাকে, যারা শুরু করছে তাদের তো কার্যত কিছু থাকে না, তারা তো মিসগাইড হয়ে তারা ভাবে যে ওই অনলাইন ডেলিভারি থেকে আমার প্রচুর প্রফিট আসবে এবং আমি খুলে নেব। তো এই ভাবনা চিন্তাটা নিয়েও তুমি কি বলবে, যে খুললে অফলাইন সেলের দিকে কতটা নজর রাখা উচিত আর অনলাইন সেলের দিকে কতটা নজর রাখা উচিত? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে কাউন্টার সেল করলে সবচেয়ে ভালো। যদি হোম ডেলিভারি করো তাহলে নিজের জন্য একটা লোক রাখো। তো অনলাইনে ধরো যারা নাকি আছে তারা প্রচুর কমিশন কাটছে, যেই কমিশনটা কাটছে তারা হয়তো অনেকে জানেও না যে তার থেকে কত টাকা ওরা কেটে নিল। মোটামুটি হিসাব, ক্যালকুলেশন বোঝাই যায় না। ক্যালকুলেশনে তুমি যদি খুব ভালোভাবে দেখো, দেখবে 35-40% ওরা কেটে নিয়েছে। কোনো সময় ক্যান্সেলেশন চার্জ, কোনো সময় হচ্ছে লং ডিস্টেন্স চার্জ, কোনো সময় দেখবে এই অ্যাড কখনো চালিয়ে দিয়েছে, কখন দেখবে 50% অফ করে দিয়েছে, তুমি নিজেই বুঝতে পারবে না। তো সুতরাং আমরা মেনলি এগুলো অনেকটা অ্যাভয়েড করি, ইগনোর করার চেষ্টা করি। আমাদের নিজস্ব যেটা হোম ডেলিভারি আছে তার উপরেই আমরা মেনলি ফোকাস করি, চেষ্টা করছি আস্তে আস্তে যতটা এখান থেকে বেরোনো যায়। অর্থাৎ কেউ যদি খুলতেও চায় তাকে হোম ডেলিভারি এবং কাউন্টার সেল দুটো সেট আপ নিজেকে করেই নামাটা বাঞ্ছনীয় একদম তোমার মতে? আমার মতে ডেফিনেটলি। এবার তুমি আমাকে একটা কথা বলো, একটা ব্র্যান্ড দাঁড় করাতে গেলে, তুমি যে একটা ব্র্যান্ড তৈরি করেছো, এই ব্র্যান্ড দাঁড় করাতে গেলে কি কি স্বপ্ন, কি কি স্ট্র্যাটেজি, কি কি ধৈর্য, কতটা ধৈর্য লেগেছে? এবং যারা নিউ জেনারেশন, যারা বহু মানুষ, মানে আমি বিশ্বাস করি আজকে তোমাদের দেখে বহু বাঙালির ইচ্ছা যে সেও একজন ব্যবসা করবে এবং সেই ব্যবসা থেকে সে একটা বড় ব্র্যান্ড তৈরি করবে। এই নিউ জেনারেশনকে তুমি কি বলবে? দেখো, এটা তো যার যার ব্যক্তিগত মতামত। আমি যেটা নাকি করেছি সেটা আমি বলতে পারি, যেটা যে মনে একটা ধাক্কা না খেলে জিনিসটা হয় না, যেটা আমি আমার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন থেকে ধাক্কা খেয়েছি, তোর দ্বারা কিছু হবে না। তো এই জিনিসটা যদি একটা ফিল থাকে ভিতরে যে আমার দ্বারা সত্যি কি কিছু হবে না, আমাকে কিছু প্রমাণ করতে হবে, এই জিনিসটা আগে দরকার। মনে খুব সুখ আনন্দ থাকলে কবিতা আর লেখা তোর যায় দ্বারা না। কিছু হবে না থেকে ডিমোটিভেটেড না হওয়াটাও খুব দরকার। হ্যাঁ, ওটাও হওয়া দরকার। তো সেই জিনিসটা আমার মাথায় ছিল। আর যেহেতু আমি খুব ফুডি, স্কুল থেকে বেরিয়ে এসে আমি কোথাও খেতাম, তো খেয়ে খেয়ে আমার মাথায় সবসময় একটা চিন্তা হতো যদি আমি যদি এটা করতে পারি। তো সেই জিনিসটা আমি ভেবেছি। কোনো সময় ভেবেছিলাম যে ওই ব্র্যান্ডের একটা ফ্র্যাঞ্চাইজি যদি আমি নিয়ে চালাই তাহলে কেরম হয়, খুব ফেমাস ফ্র্যাঞ্চাইজি। ওনারা আমাকে আলটিমেট 2-3 মাস ঘোরাবার পরে নাই বলে দিয়েছিল। তো উনি যদি হ্যাঁ বলতো তাহলে হয়তো আজকে বাবুর্চি বা ভূতের রাজা জন্মাতো নয়। তো ওই যে না বলে দিয়েছিল, তখন আমি ভাবলাম যে ওর যদি একটা ব্র্যান্ড হতে পারে, হয়তো 20-25 বছর আজকে উনি এই জায়গায় এসছে, তাহলে আমি কেন পারবো না? তো অনেক চিন্তা ভাবনা করে আমি মানে ফুড রিলেটেড এরকম একটা ব্যাপার নিয়ে যদি একটা নাম যদি আমি দিই তাহলে কেন হয়, সেটাও নিয়ে আমি রিসার্চ করেছি। তো দেখলাম যে ওই মাল্টি কুইজিন যদি একটা টেক আপে আমি করি, তার নাম কী হলে ভালো যাবে খাবারের সাথে। দেখলাম একটা সিনেমা হয়েছিল বাবুর্চি, বাবুর্চি কী কাজ, সে বাবুর্চি মানে যে শেফ, যে রান্না করছে সে, আর সেই নামই আমি করলাম। এবং প্রথমেই আমি যেটা নাকি করেছিলাম সেটা হচ্ছে বিরিয়ানি আমি প্রথম বিক্রি করেছিলাম 28 টাকায়, 28। চিকেন না মাটন? হ্যাঁ, চিকেন মাটন দুটোই 1999-এ 28 টাকায় বিক্রি করেছিলাম।
তখন মার্কেটে বিরিয়ানির দাম হচ্ছে 45 টাকা, অন্যান্য ব্র্যান্ডের যারা ছিল 45 টাকা। রোল বিক্রি করেছিলাম আমি 6 টাকায় তখন। হ্যাঁ, তখন রোল চলছিল ধরো তোমার ওই 12 টাকা এরম। তো এই দুটো আইটেম আমি রেখেছিলাম, এই দুটো আইটেমই কিন্তু আমার ওই টেক অ্যাওয়ে কাউন্টারের হচ্ছে টার্নিং পয়েন্ট। যে লোকে তো তুমি ভাবতেই যেটা পারেনি। বলছো আজকেও হাইয়েস্ট সেলিং আইটেম হ্যাঁ। রোল আর বিরিয়ানি। হ্যাঁ, তো ওটাই কিন্তু আমাকে ফেমাস করতে সাহায্য করেছে। এবং যখন নাকি আস্তে আস্তে এটা মানে একটা পরে আমি একটা রেস্টুরেন্ট ওপেন করলাম, তখন কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। লোকে সাউথ কালকাতাতে বাবুর্চি নামটা খুব তাড়াতাড়ি স্প্রেড করেছিল, ডিউ টু উল্টো দিকে আমার যাদবপুর ইউনিভার্সিটি আছে, আর ইউনিভার্সিটি তো সারা জায়গা থেকে লোক আসে, ওখান থেকে নামটা স্প্রেড খুব তাড়াতাড়ি করেছিল। এবং যখন আমি ভূতের রাজা করলাম, ভূতের রাজা তখন বলতো আরে এটা তো বাবুর্চিরই। আচ্ছা, হ্যাঁ, তো ওখান থেকে আমার সুবিধা হয়েছিল। ব্র্যান্ড এক্সপেনশন হ্যাঁ, করতে ব্র্যান্ড এক্সপ্যান্ড করতে আমার সুবিধা হয়েছিল। ক্যাফেটা কবে করলে? ক্যাফেটা করেছি ধরো এই 8 বছরের মতো হলো, দ্য নেস্ট ক্যাফে আমি ওটা করেছি। ওটা মেনলি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির সব যারা স্টুডেন্ট রাস্তাঘাটে দেখছি ঘুরে ফিরে এই কোনায় ফোনায় নেশা পেশা করছে, এগুলো করছে। হ্যাঁ, ওখানে কেন করবি, আমার এখানে এসে বস, হুকা টুকা খা। হ্যাঁ, তো তাদের জন্য আমি ওখানে ওই অ্যারেঞ্জমেন্ট করেছি, ওই ফিঙ্গার ফুড যেগুলো হয় সেরকম খুব অল্প দামেই রেখেছি। তো ওদের জন্যই করা মেনলি নেস্ট ক্যাফেটা, ক্যাফেটা ওইটা ওইভাবেই চলছে। ক্যাফেটা নিয়েও তো নিশ্চয়ই পরে আবার প্ল্যান করবে। ক্যাফে নিয়ে এই মুহূর্তে আমি প্ল্যান এখন করছি না। ভূতের রাজায় ফোকাস। হ্যাঁ, কেননা ব্যাঙের ছাতার মতো রোজ যেরকম করে ক্যাফে জন্মাচ্ছে, প্রত্যেক দিন দেখছি নতুন 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 ক্যাফে হচ্ছে। এই জন্য ক্যাফে নিয়ে আমি এই মুহূর্তে খুব একটা চিন্তা ভাবনা আমি করছি না।